আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি জি, শুনতে পাচ্ছি। সবাই ভালো আছেন? জি, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আজকে আমরা ট্যাবে ক্লাসটা নিচ্ছি। অন্যথায় আপনাদের ক্লাসটা ক্যান্সেল করতে হবে, তো আমি চাচ্ছিলাম না ক্লাস ক্যান্সেল হোক। তো ক্লাস কন্টিনিউ করার জন্য আমরা আজকে ট্যাবে করব। ওকে, একটু মনোযোগী থাকবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আপনারা কি এর আগে কখনো ট্যাবে ক্লাস করেছেন? আহ, না না, এখানে করে নেই। তাহলে হ্যাঁ, বুঝতে পেরেছি, কারণ আমাদের প্রয়োজন হয় না নেয়ার। আমাদের যেহেতু বোর্ড আমাদের সবসময় থাকে, কিন্তু আজকে একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ক্লাস মিস করব না বা ক্যান্সেল করব না। এজন্য ক্লাসটা ট্যাবে কন্টিনিউ করে যাব। আপনাদের লাস্ট ক্লাসে কত নম্বর লেকচার হয়েছিল বলুন তো? কত নম্বর লেকচার পড়িয়েছিলাম একটু বলুন তো খাতা দেখে। ভাইয়া লেকচার 6 করানো হয়েছিল। 5 এবং 6 দুইটাই কি শেষ, নাকি 5 না করিয়ে 6 করিয়েছে? একটু বলুন তো। ভাইয়া লাস্ট ক্লাসে জাতিসংঘ করানো হয়েছে, মানে জাতিপুঞ্জ তাহলে গুলা। তাহলে তো কথা ওটা যদি হয় তাহলে ওটা 4। আমার কথা হচ্ছে 4-এর লেকচার আর 5 একটা হয়েছিল। আচ্ছা, ওটা হচ্ছে 5, আর জাতিপুঞ্জ হচ্ছে লেকচার 4, আর লেকচার 6ও কি হয়েছে তাহলে? হ্যাঁ, স্যার লেকচার আসসালামু 6 আলাইকুম। হয়েছে। স্যার আমাদের লাস্ট ক্লাস হচ্ছে 6 হয়েছিল। ওই যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল আইপিপি যে ফাইন ফাইন। লেকচার ছিল না, আচ্ছা, ওইগুলো আমাকে এটা করানো বলুন, হয়েছে। 1 থেকে 6 পর্যন্ত কোনো লেকচার তাহলে মিস নাই, তাই তো? না স্যার, আমাদের এক থেকে আমরা 14 ব্যাচ, আমাদের হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত কোনো মিস নাই স্যার। আজকে কি কম্বাইন ব্যাচ? আজকে 14 আর 13 একসাথে কম্বাইন করে দিয়ে হয়েছে ওকে, স্যার। তাহলে যেহেতু কম্বাইন করা হয়েছে, আমি লেকচার 9 পড়াবো। এজন্যই পড়াবো। আপনার প্রশ্ন হতে পারে, আপনার 1-2 মিনিট একটু কম বুঝবেন লেখা, 1-2 মিনিট পর বুঝবেন। দেখুন তো লেকচার 9 যে আমি লিখেছি, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে? স্যার ওগুলা বোঝা যাবে যে আপনি তো মুখে মুখে বলবেন, তখন আমরা ওটাকে আচ্ছা, করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমি যে কথাটা শুরুতে বলেছিলাম, আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আমি ক্লাস মিস করবো না, এজন্যই আমিও চলে আসছি। এরপর দেখি যে কোনো কারণে যদি আমি চলে যাই, বেশ ভালো, আপনাদের ক্লাসটা মিস হবে আর বোর্ড আসতে ঠিক হবে না। তো এই জন্য আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি। আচ্ছা, যে কথাটা বললাম, লেকচার 9, তাহলে যাদের ধরুন 5-6 নাম্বার হয়েছে অথবা 4 নাম্বার হয়েছে, আপনার প্রশ্ন হতে পারে বাকিগুলো কবে করবেন। বাকিগুলো অবশ্যই আপনার ব্যাচেই করবেন। লেকচার 9টা করার একটাই কারণ, আমাদের লেকচার 6 কোনো ব্যাচে হয়েছে বা 6 পর্যন্ত হয়েছে, কোনো ব্যাচে 4 পর্যন্ত হয়েছে। তাহলে বাকি থাকে 7 এবং 8। এই দুইটা লেকচার, 7 নাম্বার লেকচারটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলো। আর 8 নাম্বার লেকচারটা হচ্ছে সংবিধান। এই মুহূর্তে এই দুইটা লেকচার হচ্ছে ব্যাংকের জন্য লেস ইম্পর্টেন্ট, যে কারণে আমরা লেকচার 9টা পড়বো। এটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। আপনারা খাতায় শিরোনাম দিবেন ব্যাংকিং সিস্টেম, লেকচার 9 ব্যাংকিং সিস্টেম। ওকে, আমার কথা বুঝতে পেরেছেন? আর এই লেকচারটা যেহেতু যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন সবার জন্য গুরুত্বপূর্ণ, আমরা আজকে পড়বো ব্যাংকিং সিস্টেম। হ্যালো। জি, আমাকে কিছু বলছেন? তাহলে চলুন এবার পড়াশোনা শুরু করি, ব্যাংকিং সিস্টেম। তো প্রথমে লিখুন
ব্যাংকিং সিস্টেম অরিজিনেটেড, ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি হয় মূলত ইতালিতে। ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক, রিক্স ব্যাংক, সুইডেন। সুইডেনের রিক্স ব্যাংক এটি হচ্ছে বিশ্বের প্রথম সেন্ট্রাল ব্যাংক। আর যদি পরীক্ষা প্রশ্ন হয় প্রথম ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব কোথায় হয়, তাহলে আনসার হবে ইতালি। এবার লিখুন মাদার অফ অল সেন্ট্রাল ব্যাংক, সকল সেন্ট্রাল ব্যাংকের মাদার বলা হয়, ধন্যবাদ, ব্যাংক অফ ইংল্যান্ড, ইউকে। ব্যাংক অফ ইংল্যান্ডকে বলা হয় সকল সেন্ট্রাল ব্যাংকের মাদার। উপরে আমি লিখেছি ব্যাংকিং সিস্টেমের উদ্ভব হয় ইতালিতে। এরপর লিখেছি ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক রিক্স ব্যাংক, এর অবস্থান হচ্ছে সুইডেন। এরপর লিখেছি মাদার অফ অল সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড। লেখা কি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। জি স্যার, বোঝা যাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার, হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। তাহলে এতটুকু লিখতে পেরেছেন? স্যার আমাদের জি স্যার। সমস্যা হচ্ছে না, কোথাও থেকে একটু সাউন্ড আসতেছে একটু মনে হচ্ছে। আপনাদের এখানে কেউ কথা বলছেন বাসায়? ওকে, এরপরে লিখুন বাংলাদেশ ব্যাংক। পরবর্তী টপিক লিখুন বাংলাদেশ ব্যাংক, বিবি। বাংলাদেশ ব্যাংক আজকে কত নম্বর ব্যাচ বলুন তো? 13 এবং 14 একত্রে? জি স্যার, 13 এবং 14 একত্রে। ওকে ওকে, আপনাদের 13 নম্বর ব্যাচে মনে হয় আমি জিকে ক্লাস নেইনি, তাই না? 16 বেজ আছে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1971 সালে। এরপর লিখুন আর্কিটেক্ট অফ বিবি বিল্ডিং। বাংলাদেশ ব্যাংক ভবনের স্থপতি শফিউল কাদের। বাংলাদেশ ব্যাংক হচ্ছে 30 তলা ভবন বিশিষ্ট ভবনটা, বাংলাদেশ ব্যাংকের ভবনটা হচ্ছে 30 তলা বিশিষ্ট। তো এই ভবনের স্থপতি হচ্ছেন শফিউল কাদের। এটা পরীক্ষা আসে প্রায়। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। এই ব্যাংক ভবনের স্থপতি শফিউল কাদের। এরপরে লিখবেন হেড অফ বিবি। বাংলাদেশ ব্যাংকের যিনি প্রধান তাকে বলা হয় গভর্নর। ফার্স্ট গভর্নর এ.এন. হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর নাম হচ্ছে এ.এন. হামিদুল্লাহ। এরপর লিখুন হেড অফ বিবি গভর্নর লিখতে পেরেছেন? এন হামিদুল্লাহ। এতটুকু হয়েছে লেখা? জি স্যার। থ্যাংক স্যার ইউ। হয়েছে। হ্যাঁ, এবার লিখুন কারেন্ট গভর্নর। আহসান হাবিব মনসুর। হেড অফিস
মতিঝিল, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের হেড অফিস হচ্ছে ঢাকার মতিঝিলে। তারপর লিখুন ফার্স্ট ফিমেল ডেপুটি গভর্নর, প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম হচ্ছে বেগম নাজনীন সুলতানা। বেগম নাজনীন সুলতানা এই ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের প্রথম ফিমেল ডেপুটি গভর্নর। এরপর লিখুন ব্রাঞ্চ, বাংলাদেশ ব্যাংকের ব্রাঞ্চ 10টি। এতটুকু লিখুন, লিখে আমাকে জানান। তা লেখা হয়েছে। ধন্যবাদ। এরপর লিখুন ব্রাঞ্চ আউট অফ ডিভিশন, ডিভিশন সিটি। বিভাগীয় শহরের বাহিরে ব্রাঞ্চ রয়েছে একটা, সেটা হচ্ছে বগুড়া। আমি একটু আগে লিখেছি বাংলাদেশ ব্যাংকের ব্রাঞ্চ 10টা। আমাদের বাংলাদেশে বিভাগ কয়টা বলুন তো, প্রশাসনিক বিভাগ? 8টা স্যার। 8টা। 8টা 8টা 8 বিভাগে 8টা, আর একটা হচ্ছে হেড 8টা অফিস, এই হচ্ছে 9টা। আমাদের ঢাকা বিভাগে মানে ঢাকা জেলা শহরে বা ঢাকা বিভাগীয় শহরে 2টা, একটা হচ্ছে হেড অফিস মতিঝিলে, সদরঘাট আর আর একটা হচ্ছে সদরঘাট। সদরঘাট। এই হচ্ছে স্যার একটা মতিঝিলে বলছেন, আরেকটা কোথায় বলছিলেন স্যার? সদরঘাট। একটা হচ্ছে ঢাকার মতিঝিলে, এটা হচ্ছে সদর হেড অফিস, আর একটা হচ্ছে সদরঘাট। এর মানে আপনি ব্রাঞ্চ ধরবেন সদরঘাটকে, আর মতিঝিলে যেটা সেটা হচ্ছে হেড অফিস। এজন্য আমি বলেছি 8 বিভাগে 8টা, আর একটা হচ্ছে হেড অফিস 9টা, আর আমাদের বিভাগীয় শহরের বাহিরে হচ্ছে বগুড়া, এই হচ্ছে 10টা। এবার লিখুন লাস্ট ব্রাঞ্চ ময়মনসিংহ, সর্বশেষ ব্রাঞ্চ হচ্ছে ময়মনসিংহ। পরবর্তী টপিক লিখুন বা শিরোনাম দিতে পারেন ফাংশন অফ বিবি, বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী। ফাংশন অফ বিবি, মেইনটেইনিং রিজার্ভ সিস্টেম, রিজার্ভ ব্যবস্থা দেখাশোনা করে, মেইনটেইনিং রেমিটেন্স সিস্টেম, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ ব্যবস্থা দেখাশোনা করে, রেমিটেন্স ব্যবস্থা দেখাশোনা করে। এতটুকু লিখুন, এরপর আমরা নেক্সটে যাব। ওখানে কথা বলে রিসার্চ রুমের পাশে, এই জন্য ওনারা আসলে যাবে। লিখতে পেরেছেন এতটুকু? জি স্যার। হয়েছে লেখা? জি স্যার, লেখা হয়েছে। ওকে। এরপর লিখুন বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী আরো আছে। কন্ট্রোলিং মানি মার্কেট, মুদ্রা বাজারকে কন্ট্রোল করে। কন্ডাক্টিং মনিটারি পলিসি, মুদ্রা নীতি পরিচালনা বা প্রণয়ন করে।
মুদ্রানীতি প্রণয়ন বা পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক। মুদ্রা বাজার কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী টপিক লিখবো আমরা BFIU। পরবর্তী টপিকের নাম BFIU। আমি এর এলাবোরেশনটা লিখে দিচ্ছি। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইউনিটটা এভাবে হবে। স্যার বলুন। একটা ছোট্ট কোয়েশ্চেন করি স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। স্যার এখানে হচ্ছে আমরা ওই ফিনান্সিয়াল, অনেকে বলে আবার ফাইন্যান্সিয়াল, তাহলে দুইটাই কোনো কি সমস্যা সঠিক নেই, নাকি? দুইটাই সঠিক। দুইটাই- একটা হচ্ছে আমরা আসলে ইউকে এবং ইউএসএ দুইটা মেনটেন করি, তো কোনো সমস্যা নাই। ফিনান্সিয়ালও বলতে পারেন, ফাইন্যান্সিয়ালও বলতে পারেন, ফিনান্সও বলা যায়, ফাইন্যান্সও বলা যায়। তো হ্যাঁ, দেখা যায় দুইটা উচ্চারণ করতে গিয়ে আমি নিজে কনফিউজ হয়ে যাই যে আসলে কোনটা না বলবো, কোনো কোনটা সমস্যা ঠিক। নেই, আপনি বলেন, কোনো সমস্যা নেই। আপনি দেখবেন বাংলা উচ্চারণ লেখাও থাকে, কোথাও কোথাও ফিনান্স, কোথাও কোথাও ফাইন্যান্সিয়াল। তো ফিনান্স বললে ডিরেক্ট ইংলিশ উচ্চারণ করা হয়, আর ফাইন্যান্স বললে ওটার বাংলাটা উচ্চারণ করা হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। থ্যাংক ইউ আইডেন্টিটি স্যার। লিখুন। আইডেন্টিটি লিখুন, মানে এর পরিচয়, এই প্রতিষ্ঠানটার পরিচয় কি? ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি অফ বিবি। এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, আচ্ছা ইন্টেলিজেন্স এটা ই হবে, হ্যাঁ, ইন্টেলিজেন্স এজেন্সি অফ বিবি। এর পরিচয় হচ্ছে এটি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। আপনারা কিছু কিছু বাংলায় লিখবেন, আমি তো বাংলা লিখবো না, বলবো। BFIU বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এর পরিচয় এটি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, যাকে ইংলিশে বলা হয় ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স অফ বিবি, মানে বাংলাদেশ ব্যাংক। আশা করি লিখতে পেরেছেন। আমি নেক্সটে গেলাম। ফর্মড, এটি প্রতিষ্ঠা করা হয় 2002 সালে। তখন এর নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট। তখন এর নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট, রিনেমড। এর নামটা আসলে চেঞ্জ করা হয় 2012 সালে। এর মানে আপনি বলতে পারেন এখন আমরা যাকে BFIU বলি, এটি মূলত 2012 সালে এই নামকরণ করা হয়। 2002 সালে যখন এটা প্রতিষ্ঠা করা হয় তখন এর নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট। এখন আপনার প্রশ্ন হতে পারে নাম যাহাই হোক তাহলে কাজটা কি, এটি কি কাজ করে? কাজ, ফাংশন লিখুন, ওয়ার্কস কাজ করে, অ্যাজ অ্যান অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি। এটি মুদ্রা পাচার রোধ সংস্থা হিসেবে কাজ করে, ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি। এটি মুদ্রা পাচার রোধ সংস্থা হিসেবে কাজ করে। এক কথায় বাংলাদেশ ব্যাংকের যেই প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে অন্য দেশে মুদ্রা পাচার রোধ করে সেই প্রতিষ্ঠান নাম হচ্ছে BFIU। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে যাতে বাংলাদেশি টাকা বাংলাদেশি থাকে, এই পাচার যাতে না হয়, পাচার রোধে কাজ করে যাচ্ছে। এতটুকু লেখা হলে জানাবেন, এরপর আমরা পরবর্তী টপিকে যাব। স্যার লেখা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। এবার লিখুন ব্যাংকিং সিস্টেম অফ বাংলাদেশ।
ব্যাংকিং সিস্টেম অফ বাংলাদেশ, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা করবো এবার আমরা। প্রথমে লিখুন স্টেট owned কমার্শিয়াল ব্যাংক। স্টেট owned কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা। বাংলাদেশের সরকারি রাষ্ট্রায়ত্ত স্টেট owned কমার্শিয়াল ব্যাংক, দ্যাট মিনস সরকারি বাণিজ্যিক ব্যাংক। আপনি চাইলে বাংলায় লিখে রাখতে পারেন সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টা। তারপর লিখুন স্টেট owned স্পেশালিস্ট ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক 3টা। লোকাল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, লোকাল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক 43, ফরেন কমার্শিয়াল ব্যাংক 9টা, ডিজিটাল ব্যাংক 1টা। আফটার অল এটা যদি যোগ করেন তাহলে দাঁড়ায় 62। আমি এখানে লিখেছি স্টেট owned কমার্শিয়াল ব্যাংক, দ্যাট মিনস পাবলিক ব্যাংক অথবা গভর্নমেন্ট ব্যাংক 6টা। স্টেট owned স্পেশালিস্ট ব্যাংক এর মানে রাষ্ট্রায়ত্ত অথবা সরকারি বিশেষায়িত ব্যাংক, বাংলা লিখবেন, যদি বাংলা না বুঝেন বাংলা লিখবেন। লোকাল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক 43, ফরেন কমার্শিয়াল ব্যাংক বা বিদেশি বাণিজ্যিক ব্যাংক 9টা, ডিজিটাল ব্যাংক 1টা, টোটাল 62। লিখে জানান। লেখা হয়েছে। ডিজিটাল ব্যাংক বলতে কি স্যার? ডিজিটাল ডিজিটাল ব্যাংকটা কি নগদ? নগদ পড়াবো। হয়েছে? এতটুকু লিখেছেন? জি স্যার, লেখা হয়েছে। ওকে, এবার আসুন, এই যে আমরা 62টা লিখেছি ব্যাংক, এদের একটা পরিচয় আছে। এদেরকে ইংলিশে বলা হয় স্কেজিউলড, অথবা আপনি চাইলে শিডিউলড উচ্চারণ করতে পারেন। স্কেজিউলড বলুন আর শিডিউলড বলুন, একই কথা। যার বাংলা হচ্ছে তফসিলিভুক্ত। তফসিলিভুক্ত ব্যাংক। স্কেজিউলড অথবা শিডিউলড অথবা তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা একটু আগে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে 62। 62টা আমাদের বাংলাদেশে তফসিলিভুক্ত ব্যাংক রয়েছে। এবার আমরা শিরোনাম দেব স্টেট owned কমার্শিয়াল ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। আমরা এখানে 6টা ব্যাংক লিখেছিলাম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। তো প্রথমে আমরা শিরোনাম দিব সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। তো এবার আসুন সোনালী ব্যাংকের পরিচয় কি সেটা একটু লিখি। সোনালী ব্যাংকের পরিচয় লিখুন লার্জেস্ট স্টেট owned কমার্শিয়াল ব্যাংক। রাষ্ট্রায়ত্ত যে 6টা ব্যাংক আছে এর মধ্যে বৃহত্তম ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। তারপর লিখুন ফাংশন, এর কাজ কি আসলে। লিখুন ওয়ার্কস, কাজ করে, অ্যাজ অ্যান অল্টারনেটিভ, বিকল্প হিসেবে, অল্টারনেটিভ টু বিবি। এর মানে সোনালী ব্যাংক বাংলাদেশের সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিকল্প হিসেবে কাজ করে। এভাবে বুঝতে হবে যে বাংলাদেশ ব্যাংক যদি আমরা একটু আগে লিখেছিলাম বাংলাদেশ ব্যাংকে ব্রাঞ্চ কয়টা বলুন তো? 10টা। এখন
10টা ব্রাঞ্চ আছে 8টা বিভাগে, কিন্তু আমাদের বাংলাদেশের জেলা হচ্ছে 64টা। তাহলে কিন্তু সব জেলায় বাংলাদেশ ব্যাংকের ব্রাঞ্চ নাই, তাহলে এই জেলাগুলোতে বাংলাদেশ ব্যাংকের সার্ভিসটা কিন্তু দিচ্ছে সোনালী ব্যাংক। এই সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সার্ভিস দিচ্ছে, দ্যাট মিনস বাংলাদেশ ব্যাংকের বিকল্প প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। যে কারণে এই সোনালী ব্যাংকের আর একটা পরিচয় আপনি লিখতে পারেন। আমি অন্য পেজে লিখবো, আপনাদের এতটুকু লেখা হলে স্যার হয়েছে লেখা শেষ এতটুকু? হয়েছে। ওকে, জি স্যার। এবার লিখুন। আচ্ছা, এবার লিখুন সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক অলসো নন অথবা ওয়ার্কড, পরিচিত অথবা কাজ করে অ্যাজ আ ক্লিয়ারিং হাউস। সোনালী ব্যাংক ক্লিয়ারিং হাউস। এই ক্লিয়ারিং হাউসের বাংলা হচ্ছে নিকাশ ঘর। নিকাশ, নিকাশ ঘর। রিসার্চ রুমে যাবো, ওই যে ওখানে কথা বলে তো, আইটি রুমে কেউ নেই। স্যার নিকাশ ঘরটা একটু বলে দিয়েন কি? নিকাশ ঘর বলবো। নিকাশ ঘর মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখন অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে বিকাশ করার কথাটার অর্থ কি? ক্লিয়ারিং হাউসের বাংলা হচ্ছে নিকাশ ঘর। এখন আপনার প্রশ্ন হতে পারে নিকাশ ঘরটা কি? নিকাশ ঘর হচ্ছে যেখানে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের সাথে কোনো ঝামেলা বা যে কোনো সমস্যার সমাধান করে, যেই রুমে বা যেই ভবনে, সেটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিকাশ ঘর। আমি সহজে বুঝে দিচ্ছি। বাংলাদেশ স্যার ব্যাংকের প্রবলেম সলভ। বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, প্রবলেম সলভ করে। বাংলাদেশ ব্যাংকের আলাদা প্রবলেম একটা আহ, অফিসের মধ্যে আলাদা একটা রুম আছে বা একটা ঘর আছে বাংলাদেশ ব্যাংক ভবন। তো ওখানে বসে মূলত বাংলাদেশ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে, এটা বাংলাদেশ ব্যাংক করে। এখন যেখানে বাংলাদেশ ব্যাংক নেই বা বাংলাদেশ ব্যাংকের ব্রাঞ্চ নেই, তাহলে সেই সমস্যাটা সমাধান করে কে? সেই সমস্যাটা সমাধান করে মূলত সোনালী ব্যাংক। এই জন্যই বলা হয় সোনালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে। এতটুকু বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। এরপর লিখুন টোটাল ব্রাঞ্চ। বাংলাদেশ ব্যাংকের টোটাল ব্রাঞ্চ এই মুহূর্তে 1231টা আছে। তো আপনার পরীক্ষায় দিতে যাওয়ার আগে, মানে আপনি আপনার এমসিকিউ বলেন, রিটেন বলেন, ভাইবা বলেন, দিতে যাওয়ার আগে অবশ্যই এই ব্রাঞ্চ কয়টা একটু জেনে যাবেন। কারণ এখন 1231টা আমি বললাম, হতে পারে 1 মাস পরে একটা ব্রাঞ্চ কমিয়ে ফেলবে। বাংলাদেশ ব্যাংকের মনে হলো এই ব্রাঞ্চ দ্বারা আমাদের লস হচ্ছে, আমরা এই ব্রাঞ্চ রাখবো না, তাহলে বন্ধ করে দিতে পারে। অথবা এমন হতে পারে 2টা ব্রাঞ্চ বাড়াতে পারে, তাহলে ব্রাঞ্চ কিন্তু আপডেট হতে পারে। আপনারা কি আমাকে বুঝতে পেরেছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি? জি স্যার বুঝতে পারছি। ওকে, এটা কিন্তু অবশ্যই আপডেট থাকতে হবে। আমি এখন যেটা বলবো এটাই যে রাইট, এমন কোনো কথা না, কারণ ব্রাঞ্চ এটা যে কোনো ব্যাংকের স্যার ব্রাঞ্চ বাড়তে কথাটা পারে। বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ব্রাঞ্চ স্যার বাড়তে কথা পারে, ক্লিয়ার। কমতে পারে। ব্রাঞ্চ আউট অফ বাংলাদেশ, বাংলাদেশের বাহিরে সোনালী ব্যাংকের ব্রাঞ্চ আছে 2টা। তা আমি লিখে দিচ্ছি 2টা কারা। নাম্বার 1 কলকাতা, অ্যান্ড নাম্বার 2 শিলিগুড়ি। স্যার ওখানে কি বাংলাদেশের কর্মীরা কাজ করে? সরি, না বললাম যে ওই দুটো ব্রাঞ্চ থেকে আমাদের দেশের মানে এমপ্লয়ি দিয়ে কাজ করে নাকি হচ্ছে ওনারা হ্যাঁ ওনাদের হ্যাঁ, কোনো দেশে আমাদের দেশে এমপ্লয়িও আছে, ওদের দেশেরও আছে। মানে কম্বাইন কাজ করে এরকম? হ্যাঁ হ্যাঁ, কম্বাইন। ওকে, এবার লিখুন চেয়ারম্যান। সোনালী ব্যাংকটা আমরা একটু ডিটেলসে পড়বো, বেশি ইনফরমেশন জানতে হবে যেহেতু এটা বাংলাদেশ ব্যাংকের বিকল্প হিসেবে কাজ করে। চেয়ারম্যান লিখুন মোহাম্মদ মুসলিম চৌধুরী। সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী।
আর একটা লাইন আমি উপরে লিখবো, দেখুন তো দেখা যায় কিনা। স্লোগান, সোনালী ব্যাংকের স্লোগানটা পড়া উচিত। অন্যান্য ব্যাংকে এত কিছু লাগবে না। স্লোগান লিখুন, ইয়োর কমিটেড পার্টনার, আপনার একমাত্র বিশ্বস্ত অংশীদার। স্যার এটা জনতা ব্যাংকের না? জনতা ব্যাংক। স্যার সোনালী ব্যাংকের হচ্ছে ইউর ট্রাস্টেড পার্টনার ইন ইনোভেটিভ বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতেছি, আপনারা স্যার বাকিটা বইয়ের লিখেন। মধ্যে দেখছি এটা। আমাদের বইয়ে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের বইয়ে পেয়েছি। এখানে সোনালী ব্যাংকেরটা লেখা এটা, আর জনতা ব্যাংক হচ্ছে ইউর কমিটেড পার্টনার ইন প্রোগ্রেস। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একটু দেখে আপনাদের জানাচ্ছি, আপনারা এতটুকু লিখুন। না, এটাই হবে। আচ্ছা, এটা ইওর কমিটেড পার্টনার, এটা ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কথা হচ্ছে আপনি এটা আমাদের বইয়ে পেয়েছেন জনতা ব্যাংকের মধ্যে। স্যার হ্যাঁ, আমাদের বইয়ের মধ্যে জি দেওয়া আছে স্যার। পৃষ্ঠা। ওই যে জনতা ব্যাংকের হচ্ছে ইউর কমিটেড পার্টনার ইন প্রগ্রেস, আর সোনালী ব্যাংকের যেটা ইউর ট্রাস্টেড পার্টনার ইন ইনোভেশন ব্যাংকিং, স্যার এরকম হ্যাঁ দেওয়া। ঠিক আছে, হ্যাঁ দুঃখিত, আমি উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত অংশীদার। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত অংশীদার। ঠিক আছে, ধন্যবাদ। ইয়োর ট্রাস্টেড পার্টনার ইন ইনোভেটিভ ব্যাংকিং। ইনোভেটিভ হ্যাঁ, ইনোভেটিভ উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত অংশীদার। এবার আমরা পড়বো নাম্বার 2, জনতা ব্যাংক। એટલે ব্যাংকিং দিবেছে, অঙ্ক নয়, ইংরেজি অনেক। ব্যাংকিং, কথা জনতা বলছেন ব্যাংক। কেউ একজন? স্যার এখানে কি সবাইকে মিউট করে দেওয়া যায় না? যার দরকার হয় সে আনমিউট করে কথা বলবে। আপনার একটু নিজ দায়িত্বে এই কাজটা করলে ভালো হয়। ট্যাবে ক্লাস নিচ্ছি তো, তাহলে বারবার তা আমাকে ব্যাক ওনাদেরকে করতে হচ্ছে। ওনাদেরকে আপনার একটু বারবার বলে দেওয়া হয়, বারবারই একই কাজই করে। এখন তো আর এরকম এই লেভেলে সে বলে দেওয়ার কিছু নাই স্যার। রাইট, দেখুন, আইডেন্টিটি, জনতা ব্যাংক সেকেন্ড লার্জেস্ট স্টেট owned কমার্শিয়াল ব্যাংক। রাষ্ট্রায়ত্ত যে সরকারি ব্যাংকগুলো রয়েছে এদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হচ্ছে জনতা ব্যাংক। এরপর লিখুন, ফার্স্ট লঞ্চড রেডি ক্যাশ সিস্টেম। এটা একটা কার্ড, মূলত রেডি ক্যাশ কার্ড বা রেডি ক্যাশ সিস্টেম। রেডি ক্যাশ সিস্টেম বুঝেন আপনারা? না স্যার, ওইরকম বুঝি না স্যার। ওকে, ধরুন আপনি স্বপ্নতে কেনাকাটা করতে গেলেন অথবা আগোরাতে গেলেন, আড়ং এ গেলেন, এখন যাওয়ার পরে আপনি আপনার কার্ড বের করলেন, দেখলেন ধরুন আপনার, আমরা মাঝে মাঝে কার্ডে পেমেন্ট করি না, এখন কার্ডে পেমেন্ট করতে গিয়ে দেখেন আপনি আপনার কার্ডে টাকা নাই। এখন তখন বাজে দুপুর 2টা বা 3টা, বাট আপনার ব্যাংকে টাকা আছে। আপনি কি করলেন ওই সময়, যেহেতু 4টার আগে আপনি শপিং করতে গিয়েছেন বা কেনাকাটা করতে গিয়েছেন, ওই মুহূর্তে চাইলেই আপনি ইনস্ট্যান্ট আপনার কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন ব্যাংক থেকে। ব্যাংক থেকে ডিরেক্ট টাকা আনতে পারবেন একমাত্র যদি আপনার রেডি ক্যাশ কার্ড থাকে, তাহলে আপনি টাকা তুলতে পারবেন। এটাকেই বলা হয় রেডি ক্যাশ সিস্টেম। বুঝতে পেরেছেন এবার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটার আপনারা স্লোগানটা একটু লিখুন। এর আগে আমরা লিখেছিলাম ইওর কমিটেড পার্টনার, জাস্ট একটা শব্দ অ্যাড করবেন, ইন প্রোগ্রেস। আমি নেক্সট গেলাম। হ্যাঁ, স্লোগান লিখুন, ইওর কমিটেড পার্টনার ইন প্রোগ্রেস।
উন্নয়নে আপনার একমাত্র বিশ্বস্ত অংশীদার। আগেরটা ছিল উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার একমাত্র বিশ্বস্ত অংশীদার। তো আগের ব্যাংকটা আমরা লিখিনি প্রতিষ্ঠার সাল, আপনারা একটু নিজ দায়িত্বে লিখে নেবেন। এটা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। আগেরটা একটু লিখে নেবেন 1972। সোনালী ব্যাংক লিখে রাখেন 1972 সালে প্রতিষ্ঠিত হয়। 1972। হ্যাঁ। ব্রাঞ্চ 926টা। এরপর লিখুন 926টা। ব্রাঞ্চ, কেউ কথা বলছেন আমার সাথে মনে হচ্ছে, ব্রাঞ্চ আউট অফ বাংলাদেশ। আপনি লিখতে থাকুন নিজে সাউন্ড না করে, তাহলে আমার মনে হয় ভালো হয়। ব্রাঞ্চ আউট অফ বাংলাদেশ 4টা। বাংলাদেশের বাহিরে এর ব্রাঞ্চ রয়েছে 4টা। আমরা এই 4টা ব্রাঞ্চ দেখব, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। আবুধাবি, তারপর লিখুন দুবাই, তারপর লিখুন শারজাহ, তারপর লিখুন আল আল আইন। আবুধাবি, দুবাই, শারজাহ, আল আইন, এই 4টা ব্রাঞ্চেরই অবস্থান হচ্ছে ইউএই। ইউএই এর মানে কি বলেন তো? সংযুক্ত আরব আমিরাত স্যার। সংযুক্ত হ্যাঁ, আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত। ফাইন। আবুধাবি, দুবাই, শারজাহ, আল আইন। আল আইন, ইউএই। আল আইন। হয়েছে লেখা? নেক্সটে যাব। জি স্যার, আপনাদের প্লিজ কি আপনারা সমস্যা যারা হচ্ছে কথা ট্যাবে? বলেন ট্যাবে ক্লাস করতে স্যার, কি একটা সমস্যা মিনিট। হচ্ছে? না স্যার, আমাদের সমস্যা হচ্ছে না স্যার, কিন্তু যারা ওকে। কথা বলে ওইটা আমাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা এটা রাইট, এটা আপনার সাথে আমিও একমত। আমাদের ক্লাস এটা একটু হ্যাম্পার ঘটায়। ওকে, এবার লিখুন চেয়ারম্যান। মোহাম্মদ ফজলুর রহমান। অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক। ফার্স্ট launched agent banking as পাবলিক, অথবা বলতে পারেন গভর্নমেন্ট, অথবা বলতে পারেন স্টেট অন্ড ব্যাংক। সরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা, এর মানে ব্যাংকের ব্রাঞ্চ বা এজেন্ট চালু করেছে, সেটা হচ্ছে সরকারি ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক। ব্রাঞ্চ 986টা। দুঃখিত, 971টা। আগেরটা ছিল 926টা। লেখা হলে আমাকে জানাবেন। স্যার, লেখা হয়েছে। সবাই লিখতে পেরেছেন? আমি নেক্সটে যাব। জি স্যার। জি স্যার। প্রেডিসেসরস মানে হচ্ছে উত্তরসূরি। উত্তরসূরি বলতে বোঝানো হচ্ছে কোন ব্যাংকগুলোর মাধ্যমে বা কোন ব্যাংকগুলো এর পূর্ববর্তী সংগঠন বা ব্যাংক হিসেবে পরিচিত ছিল। এর মানে দেখুন,
একটু আগে আমি আপনাদের বলেছিলাম কিনা জানি না, 1972 সালে জনতা ব্যাংক প্রতিষ্ঠিত হয়, বলেছিলাম বা লিখেছিলাম আমি? জি স্যার, লেখা হয়েছে। হ্যাঁ, এই সোনালী ব্যাংক 1972 সালে প্রতিষ্ঠিত হয়, অগ্রণী ব্যাংক 1972 সালে প্রতিষ্ঠিত হয়। মজার বিষয় হচ্ছে এই ব্যাংকগুলোকে আমরা এখন যেই নামে চিনি বা জানি, আগে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এই পাকিস্তান পিরিয়ডে বিশেষ করে এরা কিন্তু এই নামে ছিল না। পাকিস্তান পিরিয়ডে এই প্রেডিসেসর্স বা উত্তরসূরি হিসেবে এই ব্যাংকের নাম ছিল হাবিব ব্যাংক। আমরা এখন যাকে চিনি অগ্রণী ব্যাংক হিসেবে, এর পূর্বসূরি হচ্ছে হাবিব ব্যাংক। আবার হাবিব ব্যাংক পরবর্তীতে এর সাথে আরেকটা ব্যাংক যুক্ত ছিল যার নাম হচ্ছে কমার্স ব্যাংক। স্যার হাবিব ব্যাংক কি অগ্রণী ব্যাংকের না সোনালী ব্যাংকের স্যার? না, অগ্রণী ব্যাংকেই। হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংক এই দুইটা ব্যাংকে মার্জ করে পরবর্তীতে নামকরণ করা হয় অগ্রণী ব্যাংক। লিখুন চেয়ারম্যান। সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। আপনারা নিজ দায়িত্বে লিখে নেবেন 1972 সালে প্রতিষ্ঠিত হয়। আমি লিখে দিচ্ছি, সোনালী ব্যাংকটা লেখা হয়নি, লিখে নেয়া। আচ্ছা, যে কথাটা বলেছিলাম শুরুতেই, বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে ব্রাঞ্চ কমতে পারে বাড়তে পারে, এজন্য আপনি নিজ দায়িত্বে পরীক্ষার আগে আগে অবশ্যই ব্রাঞ্চ দেখে যাবেন। এটা আমি বলবো না, আমি এখন যেটা লিখে দিয়েছি এটাই পরীক্ষায় থাকবে। এটা কমতেও পারে বাড়তেও পারে, এতটুকু লেখা হলে জানান। এরপর আমরা লিখবো রূপালী ব্যাংক। আর রূপালী ব্যাংক, আইডেন্টিটি লিখুন অনলি পাবলিক প্রাইভেট ওনারশিপ স্টেট ওন্ড ব্যাংক। বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো রয়েছে এর মধ্যে একটা ব্যাংক, সেটা হচ্ছে সরকারি বেসরকারি মালিকানাধীন, সেটার নাম রূপালী ব্যাংক। এটি সরকারি বেসরকারি মালিকানাধীন ব্যাংক। ব্রাঞ্চ 586টা। ফর্মড। আচ্ছা, আপনার যদি জানতে ইচ্ছা করে যে স্যার এখানে তো সরকারি বেসরকারি মালিকানা আছে, বেশ ভালো কথা, কার বেশি? পাবলিক হচ্ছে 81%, মানে সরকারের শেয়ার 81%, বাকি 19 এটা হচ্ছে প্রাইভেট বা বেসরকারি শেয়ার বা ভাগ। এটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। চেয়ারম্যান এমডি নজরুল হুদা। আমি এখানে আরেকটা লাইন লিখে, যেহেতু আপনারা লিখছেন, এই মাঝখানে ফাঁকা জায়গা আছে, এখানে লিখলাম প্রেডিসেসর, মানে এর পূর্বসূরি কারা। এর পূর্বসূরিগুলো আমি লিখছি। লিখুন স্ট্যান্ডার্ড ব্যাংক। যে ব্যাংকগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আজকের বর্তমানে রূপালী ব্যাংক হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক। বর্তমানে আমরা যাকে স্ট্যান্ডার্ড ব্যাংক হিসেবে চিনি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটা না, এই স্ট্যান্ডার্ড ব্যাংক আলাদা। এরপর লিখুন মুসলিম কমার্শিয়াল ব্যাংক। মুসলিম কমার্শিয়াল ব্যাংক।
এবার লিখুন অস্ট্রেলেশিয়া ব্যাংক। অস্ট্রেলেশিয়া ব্যাংক, এই তিনটা ব্যাংকে মার্জ করে প্রতিষ্ঠা করা হয় রূপালী ব্যাংক 1972 সালে। নেক্সট যাই। জি স্যার, আমাদের লেখা শেষ। থ্যাংক ইউ। 5 লিখুন বেসিক ব্যাংক। লিখুন ফার্স্ট, launched WhatsApp banking as state owned commercial bank। সরকারি ব্যাংকগুলোর মধ্যে বা সরকারি ব্যাংক হিসেবে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ ব্যাংকিং চালু করে বেসিক ব্যাংক। ব্র্যাকেটে অবশ্যই সালটা লিখে রাখতে হবে, পরীক্ষা সাল আসবে যে কত সালে এটা চালু করে। 2021 সালে। এর মানে করোনার যে সংকটকালীন মুহূর্ত ছিল ওই সময় সরকারি ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং চালু করে। এর মানে আপনি বলতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওরা লেনদেনটা শুরু করেছিল। এবার লিখুন ফাংশন, এটি আসলে কি কাজ করে। ফাইন্যান্সেস, অর্থায়ন করে। ফাইন্যান্সেস অর্থায়ন করে টু স্ট্যাবলিশ, প্রতিষ্ঠা করতে। টু স্ট্যাবলিশ, প্রতিষ্ঠা করতে। স্মল ইন্ডাস্ট্রিজ, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। ফাইন্যান্সেস টু স্ট্যাবলিশ স্মল ইন্ডাস্ট্রিজ at the private sector। বেসরকারি খাতে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করে থাকে মূলত বেসিক ব্যাংক। ব্রাঞ্চ 72, চেয়ারম্যান। আচ্ছা, প্রতিষ্ঠা সালটা লিখিনি, 1972, এই যে আমি সাইডে লিখে দিলাম। আচ্ছা, এটা 1972 হবে না, এটা হবে 1987। 88। 88, হ্যাঁ দুঃখিত, 88। চেয়ারম্যান লিখুন মিস্টার, ওনার নামের আগে মিস্টার লিখে, জন্য আমি মিস্টার লিখে দিলাম। এমডি বা মিস্টার হেলাল আহমেদ, হেলাল আহমেদ চৌধুরী। চেয়ারম্যানের নাম হচ্ছে মিস্টার হেলাল আহমেদ চৌধুরী। এর ব্রাঞ্চ 72। এর কাজ হচ্ছে ফাইন্যান্স স্ট্যাবলিশ, এটা অর্থায়ন করে, প্রতিষ্ঠা করতে স্মল ইন্ডাস্ট্রিজ, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান এট দ্য প্রাইভেট সেক্টর, বেসরকারি খাতে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য এটি অর্থায়ন করে থাকে। এর মূল লক্ষ্যটাই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা। এরপর আমরা বলবো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, মানে বিডিবিএল। আমি শুধু বিডিবিএল লিখলাম, আপনারা এলাবোরেশন লিখে নিন। লিখুন, প্রথমে একটা কথা লিখুন, বাংলাদেশ শিল্প ব্যাংক এন্ড বাংলাদেশ শিল্প ঋণ, শিল্প ঋণ সংস্থা।
শিল্প ঋণ সংস্থা, বাংলাদেশ শিল্প ব্যাংক এন্ড বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। এর মানে এই ঋণ সংস্থা, এটাকে যদি আপনি ইংলিশে করেন ব্র্যাকেটে লিখে রাখতে পারেন ক্রেডিট কর্পোরেশন। বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ক্রেডিট কর্পোরেশন ওয়ার মার্জড। এই দুইটা প্রতিষ্ঠানকে একত্রিত করা হয়েছিল, বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। এই দুইটা প্রতিষ্ঠানকে মার্জ করা হয়, একত্রিত করা হয় 31 ডিসেম্বর 2009 সালে। এই দুইটা প্রতিষ্ঠানকে একত্রিত করার ফলে আউটপুট হিসেবে পাওয়া যায় বিডিবিএল। এর মানে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা এই দুইটাকে মার্জ করে আমরা পাই বিডিবিএল। স্টার্টেড দ্য অ্যাক্টিভিটি। এই বিডিবিএল কার্যক্রমটা শুরু করেছিল 2010 সালে। 2010 সালে এটি কার্যক্রম শুরু করে, 2009 সালে প্রতিষ্ঠিত হয়, 2010 সালে কার্যক্রম শুরু করে। যদি পরীক্ষা প্রশ্ন হয় ফর্মড মানে কত সালে প্রতিষ্ঠা করা হয়, তাহলে আনসার হবে 2009। 2009 সালে প্রতিষ্ঠা করা হয়, বাট কার্যক্রম শুরু করে 2010 সালে। আর একটা লাইন লিখবো ব্রাঞ্চ, এরপর হচ্ছে চেয়ারম্যান। হয়েছে লেখা? জি স্যার, লেখা হয়েছে। ব্রাঞ্চ রিসেন্টলি একটা বেড়েছে, সেটা হচ্ছে 51তম হবে এখন, 51। চেয়ারম্যান লিখুন আহমেদ ইসমত। আহমেদ ইসমত বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে আমরা পড়ব বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ দেওয়ার দরকার নাই, লিখুন স্টেট অন্ড স্পেশালিস্ট ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। আমরা যে লিখেছিলাম 3টা রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক, সেই 3টা ব্যাংকে আমরা এখন পড়বো, ডিটেলসে পড়বো। তো প্রথমে লিখুন বিকেবি। বিকেবি বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংক। ফাংশন ওয়ার্কস কাজ করে, ওয়ার্কস ফর দ্য ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারাল সেক্টর ইন বাংলাদেশ, বাংলাদেশের কৃষি উন্নয়নে কাজ করে থাকে। আমি নেক্সটে যাচ্ছি, আশা করি লিখতে পেরেছেন। লিখুন ফাংশনের মধ্যে আরো একটা লাইন লিখুন, প্রোভাইডস সরবরাহ করে, ফিনান্সিয়াল সাপোর্ট টু দ্য marginalized poor farmer। একদম প্রান্তিক অঞ্চলে
যে গরিব কৃষক রয়েছেন এদেরকে মূলত এই ব্যাংক অর্থ সরবরাহ করে থাকে। এটি প্রতিষ্ঠিত হয় 1973 সালে। চেয়ারম্যান এমডি জাহিদ হোসেন। নেক্সটে যেতে পারি? হ্যাঁ স্যার। এবার আমরা পড়বো। স্যার কৃষি ব্যাংকের ব্রাঞ্চ লাগবে না? ব্রাঞ্চ লাগবে না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ব্রাঞ্চ পড়লেই হয়, কৃষি ব্যাংক লাগে না। লিখুন রাজশাহী 2 নাম্বার। আচ্ছা, আমরা ডিরেক্ট আগে না লিখে একটু আপনাকে শর্ট ফর্মটা দেখাই। রাকুব বলে, জানেন তো সবাই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এখানে রাজশাহীর কেউ আছেন? রাজশাহীর কেউ আছেন বা রংপুরের? আমি কোনো প্রশ্ন করব না, আপনি চাইলে রেসপন্স করতে পারেন। আমি আসলে প্রয়োজনেই আপনাদের কল করেছি। কেউ নাই রাজশাহী তাছাড়াও রংপুরের? স্যার মনে হয় উত্তরবঙ্গেরই কেউ নাই। এরকমই মনে হচ্ছে। আচ্ছা, আমি কোনো প্রশ্ন করতাম না, আমি এমনি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা রাকুব থেকে কি ফ্যাসিলিটি পাচ্ছেন। আচ্ছা, কে একজন বলেছিলেন ব্রাঞ্চ। স্যার আসলে রংপুর এই ব্রাঞ্চে তিনটা আছে। মানে আমরা যে 6টা ব্রাঞ্চ ব্যাংক লিখেছি ওই ব্রাঞ্চগুলো পরীক্ষায় আসে। তারপর আপনি যদি চান লিখতে পারেন 1038টা, কিন্তু এটা পরীক্ষায় আসে না নর্মালি। 1038টা বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাঞ্চ 1038টা সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মানে আমি আরো 1 মাস আগের কথা বলছি। এরপর বেড়েছিল কিনা আমি জানি না, পরীক্ষা আসে না বলে আমি এটা খুব বেশি আপডেট থাকি না। কৃষি ব্যাংকের ব্রাঞ্চ পরীক্ষা আসে না 1038টা, তারপরে আপনি অবশ্যই পরীক্ষার আগে জেনে নেবেন। ওকে, রাকুব। রাকুবের ফাংশনটা লিখুন। প্রোভাইড অথবা লিখতে পারেন ওয়ার্কস, কাজ করে। ডিরেক্ট কাজ করে দিয়ে দিচ্ছি, তাহলে আমার একটা লাইন কমবে। ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার। আপনি প্রোভাইড শব্দটা কেটে দেন, তাহলে আমাকে আরেকটা লাইন বাড়াতে হবে। ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ এগ্রিকালচারাল সেক্টর ইন রাজশাহী and রংপুর ডিভিশন। রাজশাহী এবং রংপুর বিভাগের কৃষি উন্নয়নে মূলত কাজ করে থাকে রাকুব। তো যখন এটা প্রতিষ্ঠা করা হয় তখন কিন্তু রংপুর বিভাগ ছিল না, তখন ছিল রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। এজন্য তখন এর নাম ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। কিন্তু বর্তমানে কিন্তু এই ব্যাংক রাজশাহী এবং রংপুর 2টা বিভাগের উন্নয়নে কাজ করছে। এবার আমরা পড়বো পিকেবি 3 নাম্বারটা। 3 নাম্বার লিখুন পিকেবি। প্রবাসী কল্যাণ ব্যাংক। ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ expatriates
ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ এক্সপ্যাট্রিয়েটস। এক্সপ্যাট্রিয়েটস মানে হচ্ছে প্রবাসী, যারা প্রবাসী শ্রমিক রয়েছে তাদের উন্নয়নে বা কল্যাণে কাজ করে, প্রবাসী শ্রমিকদের উন্নয়নে কাজ করে যেই ব্যাংক সেটাই হচ্ছে পিকেবি। আমরা রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক পড়েছি, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক পড়েছি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পড়ব। লিখুন ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অফ ব্যাংকিং সিস্টেম। আমরা বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিব, যেমন ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অফ ব্যাংকিং সিস্টেম। তো প্রথমেই লিখুন ফার্স্ট প্রাইভেট ব্যাংক। প্রথম প্রাইভেট ব্যাংক বাংলাদেশে এবি ব্যাংক। উনিশশো 82। হয়েছে লেখা? জি স্যার, হয়েছে। তারপর লিখুন লাস্ট প্রাইভেট ব্যাংক সিটিজেন ব্যাংক, 2023। তবে লাস্ট প্রাইভেট ব্যাংক হিসেবে যদি আপনি দেখেন সিটিজেন ব্যাংক নাই, সেক্ষেত্রে নগদ ডিজিটাল ব্যাংক আনসার করতে পারবেন। সিটিজেন ব্যাংক না থাকলে, বারবার বলে দিচ্ছি, সিটিজেন ব্যাংক না থাকলে আপনি নগদ ডিজিটাল ব্যাংকে আনসার করতে পারবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে সিটিজেন ব্যাংক আছে কিনা, কারণ নগদ ব্যাংক হচ্ছে ডিজিটাল ব্যাংক। কেউ একজন প্রশ্ন করেছিলেন ডিজিটাল ব্যাংক কি। ডিজিটাল ব্যাংক মানে হচ্ছে যেই ব্যাংকের কার্যক্রম চালাতে অফিসে যেতে হয় না, আপনি বাসায় বসেই যখন কোনো ব্যাংকের ফ্যাসিলিটি পাবেন সেটাকে বলা হয় ডিজিটাল ব্যাংক। তো এই নগদ ডিজিটাল ব্যাংক এই মুহূর্তে কিন্তু পোস্টপোন আছে, ডিজিটাল কার্যক্রম। ব্যাংক হয়। আমি তো সেই দিন আমার নগদ অ্যাকাউন্টটা করতে যাই, এই তাদের অফিসে যাইতে হইতাছে। ওটা আপনার নগদ অ্যাকাউন্ট, ব্যাংক না ভাইয়া, ওটা হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। আপনি যেটা পেয়েছেন ওটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, আপনি ব্যাংকিং ব্যবস্থার অন্তর্ভুক্ত হননি এখনো। আচ্ছা, এই নগদ ডিজিটাল ব্যাংক এই মুহূর্তে কিন্তু পোস্টপোন করে রাখা হয়েছে, এর কার্যক্রম এই মুহূর্তে চলমান নেই। আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে নগদ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, মানে মোবাইল ব্যবস্থা, আপনি মোবাইলের মাধ্যমে কিছু লেনদেন করবেন, এটা হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অন্তর্ভুক্ত, এটা কিন্তু ডিজিটাল ব্যাংকের অন্তর্ভুক্ত নয়। স্যার এটা হচ্ছে অনলাইনে বিকাশের মতো আর কি, বিকাশ হ্যাঁ, যেরকম না হ্যাঁ, নগদ অ্যাকাউন্ট যেটা আমরা বলি ওইটা ওইরকম রাইট, কাজ করে আর হ্যাঁ। কি। মোবাইল ফিনান্সিয়াল ব্যাংক। এরপর লিখুন ফার্স্ট ফরেন কমার্শিয়াল ব্যাংক। প্রথম বিদেশি বাণিজ্যিক ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করে 1948 সালে। লাস্ট ফরেন কমার্শিয়াল ব্যাংক ব্যাংক আল ফালাহ বাংলাদেশের কার্যক্রম শুরু হয় 2005 সালে। প্রথম বিদেশি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক, 1948 সাল থেকে বাংলাদেশে চলমান রয়েছে কার্যক্রম। আর সর্বশেষ হচ্ছে ব্যাংক আল ফালাহ, 2005 সাল থেকে বাংলাদেশের কার্যক্রম শুরু করে। লিখতে পেরেছেন? হ্যালো। ইয়েস স্যার, জি। হ্যাঁ, থ্যাংক ইউ। হয়েছে স্যার। এবার লিখুন লার্জেস্ট প্রাইভেট ব্যাংক। পূবালী ব্যাংক।
তারপর লিখুন লার্জেস্ট শরিয়া বেসড ব্যাংক, বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক, এর মানে ইসলামী শরিয়া বেসড ব্যাংক এক কথায়। সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক। তারপর লিখুন ফার্স্ট লঞ্চড মোবাইল ব্যাংকিং, বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিংটা চালু করে রকেট। আর এই রকেট হচ্ছে ডিবিবিএল। ডিবিবিএল মানে কি বলেন? ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ডাচ ডাচ বাংলা বাংলা ব্যাংক ব্যাংক। লিমিটেড। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডিবিবিএল 2011 সালে, সরি 2011 সালে। তো আপনাদের একটু কষ্ট দিব, সেটা হচ্ছে আপনারা মোবাইল ব্যাংকিং এর সাথে কোনোভাবে একটু আরেকটা শব্দ অ্যাড করতে পারবেন? তাহলে আরেকটা লাইন লিখতে হবে না, সেটা হচ্ছে স্কুল ব্যাংকিং। একটু কষ্ট করে লিখুন। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং এবং স্কুল ব্যাংকিং চালু করে রকেট। এটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটি সার্ভিস, এটা চালু হয় 2011 সালে। ফার্স্ট লঞ্চড এজেন্ট ব্যাংকিং, বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু করে ব্যাংক এশিয়া। এটা চালু হয় 2014 সালে। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু করে ব্যাংক এশিয়া, এবং এটা চালু করেছিল 2014 সালে। লেখা হলে আমাকে জানাবেন। জি স্যার, হয়েছে। থ্যাংক ইউ। এবার লিখুন ফার্স্ট লঞ্চড হোয়াটসঅ্যাপ ব্যাংকিং, প্রথম হোয়াটসঅ্যাপ ব্যাংকিং চালু করে, বলুন তো কে আমরা লিখেছিলাম? ঢাকা ব্যাংক। মনে পড়ে? অগ্রণী ব্যাংক নাকি বেসিক ব্যাংক? বলেন কোনটা লিখেছিলাম? বেসিক ব্যাংক। বেসিক ব্যাংক। বেসিক বাট বেসিক ব্যাংক ওখানে স্যার। কিন্তু একটা কন্ডিশন দেয়া ছিল, সেটা হচ্ছে এটা সরকারি ব্যাংক সরকারি। হিসেবে। জি স্যার। আর আফটার অল যদি আপনাকে প্রশ্ন করা হয় যে কোন ব্যাংক সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ ব্যাংকিং চালু করে, তখন আনসার করবো আমরা বেসিক ব্যাংক না, তখন আনসার করবো আমরা ঢাকা ব্যাংক। 2020, আগেরটা ছিল 2021। এর মানে সরকারি ব্যাংক হিসেবে বেসিক ব্যাংক চালু করে 2021 সালে, আর আফটার অল ঢাকা ব্যাংক চালু করে 2020 সালে। 2020। পরবর্তী যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, MFSS, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস। তো আপনারা সবাই জানেন বিকাশ কোন ব্যাংকের? বলেন তো। ব্র্যাক ব্যাংকের। ব্র্যাক। উপায়, উপায় কোন ব্যাংকের? স্যার ইউসিবি। কমার্শিয়াল ব্যাংক। ইউসিবি। ইউসিবি, ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ব্যাংক। তারপর তারপরে মোবাইল মানি, এটা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। সেনাবাহিনীর মালিকানাধীন যে ব্যাংক সেটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক, এরা চালু করেছে মোবাইল মানি। এরপর লিখুন ট্যাপ এন্ড পে, এটা চালু করে মেঘনা ব্যাংক। ট্যাপ এন্ড পে, মেঘনা ব্যাংক।
এরপর লিখুন সেলফিন। ইসলামী ব্যাংক, সেলফিন। আর একটা লিখবেন ক্যাশ, এম ক্যাশ। এই দুইটাই চালু করে ইসলামী ব্যাংক ইসলামী বাংলাদেশ লিমিটেড। টেলিক্যাশ, সাউথ ইস্ট ব্যাংক। স্পট ক্যাশ, স্ট্যান্ডার্ড ব্যাংক। ইসলামিক ওয়ালেট, ইসলামিক ওয়ালেট চালু করে আল আরাফা ইসলামিক ব্যাংক। আল আরাফা ইসলামিক ব্যাংক এটি চালু করে ইসলামিক ওয়ালেট। সবাই লিখতে পেরেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, লিখুন। স্যার হয়েছে লেখা। এবার টপিকের নাম দিবেন বীমা মানে ইন্স্যুরেন্স। বীমা, সরি, আমরা এবার করবো বীমা প্রতিষ্ঠান। প্রথমে লিখুন টোটাল টোটাল ইন্স্যুরেন্স কোম্পানি। বাংলাদেশে টোটাল বীমা প্রতিষ্ঠান রয়েছে 82, মানে 82টা। তো 82তম প্রতিষ্ঠানের নাম হচ্ছে শান্তা লাইফ ইন্স্যুরেন্স। আপনারা বীমা বুঝেন? এরকম বলে না গ্রামে গ্রামে জি ঘুরে বুঝি। যে আপনি একটা বীমা করেন, মরলে 50 লাখ টাকা পাবেন। এরপর দেখা যায় মানুষ কত বড় বোকা, ঠিকই সে এই বীমা করে। আমি বেসরকারি গুলো কথা বলছি। সে একবার ভাবে না উনি কিন্তু বলেছিলেন মরার পরে 50 লাখ টাকা পাবো। মানুষ চিন্তা করে 50 লাখ টাকা পাবো, কয় পাবো এটা পরের কথা। এরপর বলে কি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, নোয়াখালী আমার একটা ফ্রেন্ড ছিল, ও এই কাজটা করতো। ও আমার ঢাকা ইউনিভার্সিটিতে বসে এই কাজটা করতো, আমার হলের ফ্রেন্ড ছিল। তো ফোনে ফোনে এই কাজটা করতো, নোয়াখালীতে ওদের এজেন্ট রেখে। ও ক্লায়েন্টদের সাথে কথা বলতো এভাবে, আন্টি আপনি তো মারা গেলে 50 লাখ টাকা পাবেন, তাহলে আপনি একটা বীমা করেন। তো ওখানে উনি বলতেন ঠিক আছে ঠিক আছে, আমি তো করবো, আমার মেয়ের নাম একটা লিখো। বুঝতে পেরেছেন? মানুষ একটাবার ভাবে না আসলে তো আমি মারা গেলে 50 লাখ পাবো, মারা যাওয়ার আগে তো পাচ্ছি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যখন কোথাও বেনিফিট দেখি বা প্রফিট দেখি, সেখানে মূলত আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা এর ইম্প্যাক্ট কি বা এটা আসলে কোন প্রসেসে পাবো এটা একটু কম চিন্তা করি। যাই হোক, আমাদের বাংলাদেশে এই বীমা প্রতিষ্ঠান মূলত দুই ধরনের। একটা হচ্ছে পাবলিক, এই পাবলিক, আর একটা হচ্ছে নাম্বার 2 প্রাইভেট। স্যার একটা পাবলিক, আদৌ একটা কি প্রাইভেট। এরকম আদৌ কি টাকাগুলো পায় স্যার মারা যাওয়ার পরে? মানে প্রাইভেট যেগুলো, এগুলো হচ্ছে ম্যাক্সিমামই ভুয়া থাকে। ওরা হচ্ছে ওদের যখন একটা অ্যামাউন্ট হয়ে যায়, ওরা বিদেশে বিজনেস করতে পারবে,
তখন চলে যায়। তারপর আপনার প্রশ্ন হতে পারে, স্যার আমি তো আমার আশেপাশে 20 বছর 30 বছর ধরে বা শুনি এরকম প্রতিষ্ঠান আছে বা দেখি, অথবা আপনি বলতে পারেন বাংলাদেশে 82টা প্রতিষ্ঠান সবাই কি বাটপার, আসলে ওরা কি করে। আমি একদিন আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি কিংবা আপনারা গিয়ে দেখবেন ওরা টাকা ঘুরায়। আপনি প্রফিট ছাড়াই যদি বলেন যে আমি টাকা যা হয়েছে, আপনারা বলেছেন 10 বছরে আমি যেই টাকা জমাবো এটা তো দিবেন, পাশাপাশি একটা প্রফিট দিবেন, দেখবেন আপনার ক্যাশ অরিজিনাল টাকাটাই ওরা দিচ্ছে না। ম্যাক্সিমাম প্রতিষ্ঠান এমনই। তারপরও আমরা আসলে এই প্রতিষ্ঠানগুলোর পেছনে ঘুরি, কারণ ওরা আমাদেরকে প্রচুর বড় বড় লোভ দেখায়, যেটা আসলে স্যার ওই মুহূর্তে গ্রাম ওই বাংলার মানুষগুলো খুব সহজে অ্যাকসেপ্ট করে। স্যার আমার একটা এরকম বিমা করে বলুন না হয়ে গেছে। দেখুন, এই বীমা প্রতিষ্ঠান পাবলিক হোক আর প্রাইভেট হোক, এটা দুইটা পার্ট থাকে। আবার একটা হচ্ছে লাইফ আর একটা নন লাইফ, এর মানে একটা জীবন বীমা আর একটা হচ্ছে সাধারণ বীমা। তো বাংলাদেশে এই মুহূর্তে লাইফ এটা এবং নন লাইফ দুই ধরনের প্রতিষ্ঠান আছে। ঠিক একইভাবে প্রাইভেটের ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রাইভেটও জীবন বীমা আছে, আবার সাধারণ বীমাও আছে। তো এবার আমরা দেখব এই লাইফ এবং নন লাইফ মিলে কয়টা আছে। এবার আমরা একটু অন্যভাবে লিখব, লাইফ, প্রাইভেট প্লাস পাবলিক, মানে জীবন বীমা বেসরকারি এবং সরকারি মিলে। বাংলাদেশ এই মুহূর্তে বেসরকারি রয়েছে 35টা, সরকারি আছে একটা, আফটার অল 36টা। নন লাইফ যেটা সাধারণ বীমা, এটাও ঠিক একইভাবে প্রাইভেট প্লাস পাবলিক। এখানে আছে 45 প্লাস 1, এর মানে 46, আফটার অল 82, এটা 45। স্যার তাহলে জীবন বীমা কর্পোরেশন আর হচ্ছে সাধারণ কর্পোরেশন ওগুলা কি পাবলিকের আন্ডারে? বুঝিনি, আবার বলুন। হ্যাঁ, পাবলিক। স্যার জীবন বীমা কর্পোরেশন আর হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন দুইটা না পাবলিকের, ওই যে একটা একটা আপনি বললেন না ওই দুইটা পাবলিকের। দেখুন, আমি আপনার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না, আমি জানি না আপনারা কেউ শুনেন কিনা, তবুও আমি যতটুকু বুঝলাম তাদের আমার কাছে মনে হলো আপনি জানতে চেয়েছেন কি এমন কিছু যে জীবন বীমা এবং সাধারণ বীমা এরা পাবলিক কিনা। জি স্যার, আমি এটাই বলতেছি জীবন বীমা হ্যাঁ হ্যাঁ, সাধারণ বীমা পাবলিক দুইটা বলতে এখানে বোঝানো হচ্ছে সরকারি। হ্যাঁ, সরকারি। আমরা যে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখি, আর সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, অথবা অনেকে অ্যাপ্লাই করেছেন বা পরীক্ষা দিয়েছেন, এটা সরকারি। এবার আসুন লিখুন, পরবর্তী একটা প্রতিষ্ঠানের নাম লিখুন, IDRA। IDRA সন্তান কমিশন কর্তৃপক্ষ। ইন্স্যুরেন্স স্যার বলুন। বইয়ে তো দেওয়া আছে প্রাইভেট 34টা আর টোটাল জি হচ্ছে জি জি 35টা। আপনি তো আপু, প্রাইভেট। আপনার আপনার বই জানুয়ারি মাসে এডিট করা। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝছি। হ্যাঁ, রেগুলেটরি অথরিটি, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। আইডেন্টিটি অথবা ফাংশন আমরা এক লাইনে লিখবো, তাহলে আমাদের জন্য সহজ হয় বোঝাটা। engaged in regulating and developing insurance sector। বীমা ক্ষেত্র নিয়ন্ত্রণ এবং উন্নয়নের সাথে জড়িত যেই প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে IDRA। বাংলাদেশ ব্যাংককে কন্ট্রোল করার জন্য কাজ করে BFIU। বীমা প্রতিষ্ঠানকে কন্ট্রোল করার
জন্য কাজ করে আইডিআরএ। বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংক কন্ট্রোল করার জন্য কাজ করে বাংলাদেশ ব্যাংক, আর বাংলাদেশের ব্যাংকের জন্য কাজ করে বিএফআইইউ। ঠিক তেমনি বীমা প্রতিষ্ঠানগুলো কন্ট্রোল করার জন্য কাজ করে থাকে আইডিআরএ। এটি প্রতিষ্ঠিত হয় 2010 সালে। 2010 সালে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়। আইডিআরএ এর লক্ষ্য বা এর কাজ হচ্ছে বাংলাদেশের যে বীমা উন্নয়নে বা বীমা ক্ষেত্রের উন্নয়নে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করে। এক কথায় বীমা ব্যবস্থাকে কন্ট্রোল করে এবং উন্নয়নে কাজ করে। লিখুন, লিখে আমাকে জানান। এরপর আমরা পড়বো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর বাকিদের একটু মিউট করে দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর পরিচয় হচ্ছে বা ফাংশন আমরা একসাথেই লিখতে পারি। দেখুন, কন্ট্রোলিং, কন্ট্রোলিং ক্যাপিটাল অ্যান্ড শেয়ার মার্কেট। শেয়ার বাজার এবং পুঁজি বাজারকে যে কন্ট্রোল করে এর নামই হচ্ছে বেসিক বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1992 সালে। বাংলাদেশে এই বিসিক এর দুইটা ব্রাঞ্চ আছে, মানে দুইটা আলাদা প্রতিষ্ঠান আছে যার মাধ্যমে সে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে। তো আপনি লিখতে পারেন। স্যার বলুন। স্যার এখানে একটা প্রশ্ন আপনি বললেন না যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কি জানি বললেন, এটা 1992 সালে, এরকম এটা আমি লিখতে পাইনি স্যার। 1992 সালে প্রতিষ্ঠিত হয়। ট্যাবে ক্লাস নিচ্ছি তো ব্যাক করা যাবে না। এটা প্রতিষ্ঠিত হয় 1992 সালে, ফর্মড। আচ্ছা স্যার। বুঝতে পেরেছেন আপু? জি স্যার, বুঝতে পারছি। ওকে। এর দুইটা আঞ্চলিক অফিস আছে, একটা হচ্ছে ঢাকায়, এর নাম হচ্ছে ডিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটি মতিঝিলে। মতিঝিল, ঢাকা। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1954 সালে। এর মানে বিসিক প্রতিষ্ঠিত হয় 1992 সালে, কিন্তু এটার পূর্বেই কিন্তু ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেটা ছিল পাকিস্তান পিরিয়ডের একদমই শুরুর দিকে 1954 সালে। স্যার এটা 1993 সাল হবে না? নাম্বার 2, না, এটা 1994 হবে। সিএসসি কোনটা 94 হবে? স্যার বি, এই যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এটা স্যার 1993 হবে স্যার, মাত্র আপু গুগলেও দেখলাম। আপু এনে সংশোধন হবো, ডিএসই হবে 1954 আর সিএসই হবে 1993।
কারণ ডিএসই হইতেছে স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত হয়। আমি আর ডিএসই এর কথা বলতেছি না, আমি এর আগেরটা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন 1993 দেওয়া গুগলে, আর সাল লিখছে 1992। 92 93 কাছাকাছি সময়, ওই আপনার ওটা অপশন বেস। বুঝতে পারছেন, মানে 92 প্রতিষ্ঠা হয় আর 93 কার্যক্রম শুরু করে। আচ্ছা একজন বলুন, আমি শুনি, বলুন আপু কি বলেছেন। স্যার ব্যাপারটা হচ্ছে আপু বলতে চাচ্ছে বিএসইসি, এটা হচ্ছে আপনি লিখেছেন 1992, কিন্তু উনি হুম, গুগলে পেয়েছে হচ্ছে 1993। আর ওই আচ্ছা কথাটাই বুঝছি। হচ্ছে ওই কথাটাই ও ভাইয়া আচ্ছা, হ্যাঁ বলতেছে যে 1992 প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেটা হচ্ছে কার্যক্রম শুরু হচ্ছে 1993। স্যার হ্যাঁ ওটাই হ্যাঁ ছিল ওনাদের দুজনের হ্যাঁ, কথা। এটাই এটাই ঠিক আছে তো। ওকে, এবার লিখুন সিএসই চট্টগ্রাম এক্সচেঞ্জ কমিশন। এর অবস্থান হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল, আমি সামনে ব্র্যাকেটে লিখে দিচ্ছি আর একটা পয়েন্ট না বাড়িয়ে, 1995। 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এর অবস্থান চট্টগ্রামের আগ্রাবাদে। হয়েছে লেখা? জি স্যার, হয়েছে। ওকে, থ্যাংক ইউ। এবার লিখুন ব্যাংকিং টার্মস। ব্যাংকিং টার্মস, তো প্রথমে লিখেন ডিম্যাট। ইলেকট্রনিক প্রসেস টু ট্রেড শেয়ার। যখন ইলেকট্রনিক উপায়ে মানে অনলাইনে ট্রেড শেয়ার করা হয়, মানে বাণিজ্যের যে লেনদেন করা হয়, এটা যদি ইলেকট্রনিক উপায়ে করা হয়, ক্যাশে না করে, ম্যানুয়ালি না করে, সেটাকে বলা হয় ডিম্যাট। তারপর লিখুন বুল মার্কেট। যখন শেয়ারের দামটা বেড়ে যায় তাকে বলা হয় বুল মার্কেট। ইনক্রিজিং শেয়ার প্রাইসেস, শেয়ারের দাম বেড়ে যাওয়াকে বলা হয় বুল মার্কেট। বেয়ার মার্কেট, ডিক্রিজিং শেয়ার প্রাইসেস। এখানে লিখলাম শেয়ারের দাম কমে যাওয়াকে বলা হয় বিয়ার মার্কেট, শেয়ারের দাম যখন বেড়ে যায় তাকে বলা হয় বুল মার্কেট। আর শেয়ারটা যখন অনলাইনে করা হয়, লেনদেনটা যখন অনলাইনে করা হয়, ডিম্যাট। এটাকে বলা হয় ডিম্যাট। লিখুন এতটুকু। এবার লিখুন ফেস ভ্যালু। ফেস ভ্যালু, ইনিশিয়াল প্রাইসেস অফ শেয়ার। শেয়ারের যে প্রাথমিক দামটা ধরা হয় সেটাকে বলা হয় ফেস ভ্যালু। ইনিশিয়াল প্রাইসেস অফ শেয়ার, শেয়ারের যে প্রাথমিক একটা দাম ধরা হয় সেটাকে বলা হয় ফেস ভ্যালু। তারপর লিখুন ব্লু চিপ।
সেফলি ইনভেস্টমেন্ট। আপনি যখন শেয়ারে সেফলি ইনভেস্ট করতে পারবেন, কোনো রিস্ক থাকবে না, নিরাপদে আপনি বিনিয়োগ করবেন, এই পরিস্থিতি বা এই প্রসেসটাকে বলা হয় ব্লু চিপ, সেফলি ইনভেস্টমেন্ট। ব্যাংক রেট লিখুন 2 মিনিট পর। এরপর লিখুন বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক। আমি এবার বাংলা ডেফিনেশন বলবো, 3টা, একটু বড়, এজন্য আপনারা নিজ দায়িত্বে লিখবেন। বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো বাণিজ্যিক ব্যাংক। আমি ব্যাংক রেটের ডেফিনেশন দিচ্ছি। বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো বাণিজ্যিক ব্যাংক যে হারে ঋণ গ্রহণ করে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক সমূহ যে হারে ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক রেট বলে। এরপরে পরবর্তী, ওকে থ্যাংক ইউ। এরপরে লিখুন কল মানি। লিখুন যখন কোনো বাণিজ্যিক, ব্যাংক রেটটা কি বললেন? আপনি ধরুন আপনার একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটার নাম হচ্ছে ফর এক্সাম্পল আইএফআইসি ব্যাংক। আপনি ব্যাংকের মালিক আইএফআইসি ব্যাংকের। এখন আপনি এর মানে আপনার ব্যাংকটার নাম হচ্ছে একটা আইএফআইসি ব্যাংক, বাট এটার ধরন হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। যখন কোনো বাণিজ্যিক ব্যাংক মানে আপনার ব্যাংক সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নিবে, এখন যে হারে নিবে মানে একটা তো ইন্টারেস্ট মেনটেন করতে হবে, সেই হারটাকেই বলা হয় ব্যাংক রেট। এবার কি বুঝতে পেরেছেন? এমনিতে বলে দেয় বাণিজ্যিক ব্যাংক যখন যে হারে ঋণ নেয় কেন্দ্রীয় ব্যাংক থেকে সেটাকে বলা হয় থাকে ব্যাংক রেট। হ্যাঁ, যখন কোনো বাণিজ্যিক ব্যাংক সেন্ট্রাল ব্যাংক থেকে লোন গ্রহণ করে, এক্ষেত্রে যেই হারটা মেনটেন করে মানে যেই সুদের হারে ঋণটা গ্রহণ করে সেটাকেই বলা হয় ব্যাংক রেট। এরপর হচ্ছে আমরা পড়বো কল মানি। কল মানি আপনারা বাংলা পারিভাষিক শব্দ পড়েছেন, কল মানে টাকা, মানি মানে অর্থ, বাট পারিভাষিক শব্দে আপনি দেখবেন কল মানি লেখা মানে হচ্ছে তলবি টাকা। তলবি টাকা মানে খোঁজ করা, তলব করা মানে খোঁজ করা, ডাকা। এখন আসুন আমরা কল মানিটা একটু ডিটেলসে পড়ি। লিখুন যখন কোনো বাণিজ্যিক ব্যাংক অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে, যখন কোনো বাণিজ্যিক ব্যাংক অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে এবং চাওয়া মাত্র ঋণ প্রদানে বাধ্য থাকবে, যখন কোনো বাণিজ্যিক ব্যাংক অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে এবং চাওয়া মাত্র ঋণ পরিশোধে বাধ্য থাকবে, এই প্রক্রিয়াকে বলা হয় কল মানি। আবারও বলছি, যখন কোনো বাণিজ্যিক ব্যাংক অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে এবং চাওয়া মাত্র ঋণ পরিশোধে বাধ্য থাকবে, এই প্রক্রিয়াকে বলা হয় কল মানি। বুঝেননি এমন কেউ আছেন অথবা ডেফিনেশনটা লিখতে পারেননি? হয়েছে স্যার, লিখতে পারছি। এবার আমি বুঝিয়ে দিচ্ছি আসলে ব্যাপারটা কি। কল মানি বলতে কি বোঝায়? একটা ব্যাংকের নাম ওয়ান ব্যাংক, স্যার চাওয়া মাত্র দিতে বাধ্য থাকিবে, ঋণ পরিশোধে বাধ্য থাকবে, দিতে না, ঋণ পরিশোধে বাধ্য থাকবে। এই ওয়ান ব্যাংক সিটি ব্যাংকের কাছ থেকে লোন নিল। এক্ষেত্রে ওয়ান ব্যাংকে সিটি ব্যাংক 3 মাস সময় দিয়েছিল। এর মানে এই 3 মাসের মধ্যে সিটি ব্যাংক ওয়ান ব্যাংকের কাছ থেকে এই টাকাটা চাইতে পারবে না। সময়ই দেয়া আছে 90 দিন, কিন্তু 90 দিন শেষ। এখন সিটি ব্যাংক যখনই ওয়ান ব্যাংকে বলবে আমার টাকাটা ব্যাক দাও, তখন ওয়ান ব্যাংক টাকা দিতে বাধ্য। এজন্য এটাকে বলা হয় কল মানি। একটু কি বুঝতে পেরেছেন আপনারা?
জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি স্যার এবার আর আসুন, এই আর যে টাকাটা দিবে, এটা তো কোনো ইন্টারেস্ট ছাড়া দিবে না, মানে সুদ ছাড়া দিবে না। এটাকে বলা হয়, যেহেতু একটা সুদ নিবে, সেটাকে বলা হয় কল মানি রেট। এবার একটা সুদের বিনিময়ে দিবে। কল মানি রেট মানে হচ্ছে দা রেট অফ, জাস্ট উল্টো করে লিখবো, কল মানি। কল মানি যে প্রদান করা হবে, মানে যেই তলবি টাকাটা দেওয়া হবে, সিটি ব্যাংক ওয়ান ব্যাংকে যে টাকাটা দিবে একটা ইন্টারেস্ট মেনটেন করে দিবে, সেটাকেই বলা হয় কল মানি রেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ স্যার। ওকে, জি আজকে এ স্যার। পর্যন্তই থাকবে আমাদের ক্লাস। আপনাদের লেকচার এতটুকুই। এর পাশাপাশি আপনার বই অনেক ইনফরমেশন দেয়া আছে, বাট দরকার নেই পড়ার। হ্যাঁ, আপনি পড়তে পারেন জানার জন্য, আসলে জানার জন্য তো শেষ নেই, অনেক কিছুই জানতে হবে, বাট পরীক্ষার জন্য কিছুই দরকার নাই। আপনাদের বইয়ে স্যার, অনেক টার্ম দেওয়া আছে, এই টার্ম গুলো আপনি একমাত্র ভাইবার সময় একটু দেখবেন, এছাড়া অন্য পরীক্ষার জন্য দরকার নাই। স্যার, এখানে তো অনেক কিছু দেওয়া আছে, যেমন লোন ইন ব্যাংকিং সেক্টর, ফান্ড ইন আমি ঠিক মানি যেইগুলো মেথড, এগুলো। পড়িয়েছি, আমি ঠিক যেই টপিক গুলো পড়িয়েছি, যা কিছু পড়িয়েছি, এতটুকু হুম। পড়ুন, আপনার পরীক্ষার জন্য এনাফ। এমসিকিউ, রিটেন, ভাইবা, তারপর আপনি ভাইবার সময় চাইলে একটু দেখে যেতে পারেন। আর যদি এর আগে কখনো ক্লাস হয়ে আমার সাথে, তখন আমার সাথে আলাপ জি করেন, যদি স্যার। আপনি কোনো ভাইবা ফেস করেন, আশা করি আপনাদের ভাইবা ভালো হবে। জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর, কিন্তু ট্যাবে যদি কোনো সমস্যা হয় আমি আন্তরিকভাবে দুঃখিত। স্যার, আপনি একটু কষ্ট করে বলে দিবেন সবাইকে যাতে মিউট থাকে, এটা এত পরিমাণে প্রবলেম হয়। অনেকবার ওনাদেরকে বলা হয়েছে, যেমন স্পেসিফিক করে আমি একটা আপুর নাম বলতেছি, সারাবন তহুরা নাকি জানি ওনার নাম। উনি প্রায় হচ্ছে এই কাজটা করে, যে আনমিউট করে মিউট করে না, এমনি আনমিউট করে রেখে দেয়, যেটা হচ্ছে সবার অনেক সমস্যা হচ্ছে। সমস্যা যে হয় এটা ওনাদের বোঝা উচিত, যে এই লেভেলে এসে কেউ বলে দিবে না যে আমাদের সমস্যা হচ্ছে, মিউট করেন মিউট করেন। এটা খুবই একটা প্রবলেম হয় স্যার, মানে হ্যাঁ, একদিন আমি দুই দিন না, আমি আপনার সাথে প্রত্যেকটা একমত। ক্লাসে এরকম হয়। সবার এটা বোঝা উচিত, ক্লাসটা ট্যাবে হোক আর বোর্ডে হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি ক্লাস করছেন না, আপনার সাথে আর অনেকেই করছেন, হয়তো আমার সাথে এই মুহূর্তে 10 জন 20 জন ক্লাস করছেন, বাট এই ক্লাসটা কিন্তু পরবর্তীতে 200-300 বা এর বেশি স্টুডেন্ট করবেন। যখন ওনারা আপনার কথা শুনবেন, তখন এরা প্রত্যেকেই বিরক্ত হবেন, এবং এটা হওয়াটা স্বাভাবিক। তো রেকর্ড ক্লাসটা আসলে এমনিতেই বিরক্তি করা, এরপর যদি দেখা যায় টিচারের কথার বাহিরে আমরা অন্য আরো কারো কথা শুনি, সেক্ষেত্রে অবশ্যই ক্লাসটা খারাপ লাগে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যথেষ্ট ম্যাচিউর, শুধু আমার ক্লাসে না, আমি আপনাদের ব্যাচে মনে হয় ইংলিশ ক্লাস নেই না, আমি জানি না আপনাদের কোন ব্যাচ। আমি কি ইংলিশ ক্লাস আপনাদের ব্যাচে নেই? না স্যার, আপনি আমাদের ইংলিশ ক্লাস না, নেননি। শুধু আমাদের আচ্ছা, ইংলিশের জিকে মুশফিক পড়াই। স্যার নিয়েছে। আমি আমার জিকে নেন। ইংলিশ যতগুলো ব্যাচ আছে ইংলিশের ওই ক্লাসেও বলি, আপনাদের এই গ্রুপে বলছি। শুধু একটা কথা বলবো, আপনি আপনার লেভেল মেনটেন করে চলুন। XYZ আমি নাম বলবো না, আপনাদের একটা লেভেল আছে। এই মুহূর্তে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা অনার্স মাস্টার্স এর স্টুডেন্ট, আপনাকে বুঝতে হবে আপনি একটা লেভেল বা একটা স্টেজে আছেন, এটা মেনটেন করে চলবেন। কারণ আপনাকে আপনার ক্লাসমেট বলবে আপনি কখন মিউট করবেন, কখন আনমিউট করবেন, কিংবা আপনার টিচার বলে দিবেন আপনি কখন মিউট করবেন, কখন আনমিউট করবেন। আমার কাছে মনে হয় এটা আপনার জন্য অ্যাকসেপ্টেবল হওয়া উচিত না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবার জন্য শুভকামনা থাকবে, দোয়া থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ আচ্ছা থাকুন। সরি স্যার, স্যার এক মিনিট, সরি আমি হ্যাঁ, এভাবে বলার জন্য আর কি, আমি হ্যাঁ, হ্যাঁ, এভাবে ঠিক আছে। বলতে চাই না, কারণ এটা আমার খুবই সমস্যা হচ্ছিল, এই জন্য আমি বলতেছি, এই জন্য বলতে আচ্ছা, বাধ্য আচ্ছা, হইলাম। আর ওকে, হচ্ছে বুঝতে দেখা পেরেছি। যায় যে প্রায় হচ্ছে এরকম হয়। হ্যাঁ, আশা করি এই কাজটা পরবর্তীতে আপনারা করবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।